অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও, প্রতি সোমবার সন্ধ্যে 7টা। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। ব্ল্যাক ইনভেনশন। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প PM অরিজিনালস প্রেজেন্স মৃত চৌধুরী লিখিত ঘনঘটা মৃত্যুর মুখোমুখি। সাল 2000, সাউথার্ন ক্যালিফোর্নিয়ার USA স্যান ডিয়েগো প্যাসিফিক ওশিয়ানের নিকটবর্তী অঞ্চলে বসবাস করে উইলিয়াম এবং তার সন্তান চার্লি। উইলিয়াম একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। নানান জায়গায় ভ্রমণ এবং নানান জায়গার প্রাকৃতিক এক্সপিরিয়েন্স তার করা হয়ে গেছে। মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় বড় বড় চুল এবং একটি হ্যাট, পরনে একটি টি-শার্ট এবং ট্রাউজার, এবং তিনি এই মুহূর্তে রয়েছেন তার বোটে। প্যাসিফিক ওশিয়ানের মধ্যস্থানে সে ফিশিং করছে। ওহো, স্যালমন ফিশ! ছোটবেলা থেকেই ফিশিং করাটা বড্ড প্রিয় উইলিয়ামের কাছে, তাই যখনই সে সময় পায় তার সন্তান চার্লিকে নিয়ে চলে যায় প্যাসিফিক ওশিয়ানে ফিশিং করার জন্য। এসেছিস তো জলের তলার থেকে এবারে কি পেলি? বাইনোকুলার্স। নাইস, দেখি একবার। নিশ্চয়ই, কিন্তু আগে ওপরে তো উঠে আসি। চার্লি, বয়স তার 19, ওশিয়ান এক্সপ্লোরার হওয়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করছে সে। নাইস, তাও কত বছর পুরনো মনে হচ্ছে তোর? মনে তো হচ্ছে 1956 to 1962 এর মধ্যে। সাগরের প্রায় মাঝ বরাবর স্থানে উপস্থিত উইলিয়াম এবং চার্লি সবসময় প্রায় বসন্তকাল বিরাজমান এই স্যান ডিয়েগো কান্ট্রিতে। মাছ ধরার পর্ব শেষ হবে আর 2টি মাছ ধরার পর, কিন্তু তারই আগে আচমকাই বোটের বেগ বাড়িয়ে তোলে উইলিয়াম। বাবা, আমরা তো তাড়াতাড়ি এগোচ্ছি কেন পাড়ের দিকে? আবহাওয়া এক্ষুনি বদলে যাবে। এই কথা শোনার পরই চার্লি পেছনের দিকে মুখ ফেরাতেই দেখতে পায় এক বৃহৎ আকৃতির মেঘ থেকে বেরোচ্ছে বিদ্যুতের ছটা। বাবা, আমরা এত তাড়াতাড়ি পাড়ের দিকে এগোচ্ছি কেন? উইলিয়াম কোনোরূপ কথা না বলে আগে বোট পাড়ে নিয়ে এসে থামায়। এরপর কোনো এক ছাউনির নিচে দাঁড়িয়ে চার্লিকে বলে ওঠে, দ্য কিং অফ অল ক্লাউডস, কিউমুলোনিম্বাস অ্যাপিয়ার ইন দ্য স্কাই। সারা মেঘ এবং সমুদ্রের জল সেই মুহূর্তে যেন গেরুয়া এবং টকটকে লাল রং দ্বারা আবদ্ধ হয়েছে। ওয়াও বাবা, কি সুন্দর! মোটেই সুন্দর না, আমাদের এক্ষুনি ফিরতে হবে বাড়িতে। বাবার জবরদস্তির কারণে চার্লি বাড়ির দিকে রওনা দিতে বাধ্য হয়। সে কিন্তু ভালো মতো দেখতে পেল না সর্ববৃহৎ কিউমুলোনিম্বাস নামক মেঘটি। রাত্রি বাড়ে, সময় এগিয়ে আসে ডিনারের।
কিন্তু চার্লির মুখে কিন্তু উৎপন্ন হয়েছে এক আফসোসের ছাপ। জানালা দিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে আকাশের দিকে এবং অন্তরে অন্তরে ভাবছে কি সুন্দর ছিল ওই মেঘটা এবং আবহাওয়ার রূপটা, যদি একটু মন ভরে দেখতে পারতাম। চার্লি, ডিনার রেডি। ইয়া, আই এম কামিং। ভারী আফসোসের ধরন নিয়ে খেতে বসে চার্লি। খাবার খেতে শুরু করে তারা। কোন বিষয় নিয়ে এত চিন্তিত? না তেমন কিছু না, কাল আসলে আবার ওই ওশিয়ান এক্সপ্লোর করতে যেতে হবে, সেই বিষয় নিয়ে ভাবছিলাম। মুখের ধরন তো তা মোটেই মনে হচ্ছে না। মানে? কিউমুলোনিম্বাস, দ্য কিং অফ অল টাইপ অফ ক্লাউডস। তোমার তো পছন্দ না, তাই না? আমার সব থেকে ফেভারিট ক্লাউড কিউমুলোনিম্বাস। আমরা এই মেঘটাকে দ্য কিং অফ অল টাইপস অফ ক্লাউড বলি। তাহলে পছন্দ না বললে কেন? 1982 আমরা ফটোগ্রাফি করতে যাই স্পেনে, গ্যালেসিয়া ওশেনে। এই ইনসিডেন্টটা হওয়ার আগে আমার সব থেকে প্রিয় এবং ভালোবাসার জিনিস ছিল এই মেঘটা। বহুবার দেখেছি বজ্রপাত সহ কিউমুলোনিম্বাস ক্লাউড, কিন্তু সেই দিন আমাদের টিম মেম্বার সহ সংখ্যা ছিল 5 জন, কিন্তু তার মধ্যে একজন ছিল আমার সব থেকে কাছের। তার নাম ছিল জাকব। আমরা ফটোশ্যুট করতে করতে গ্যালেসিয়া ওশেনের পাড়ে গিয়ে পৌঁছাই। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে ওঠে দ্য কিং অফ অল টাইপস অফ ক্লাউড। আমরা সকলেই ফটোশ্যুট করতে শুরু করি, কিন্তু আমরা জানি না মেঘটা দেখে জাকব কেমন যেন বশীভূত মতো এগিয়ে যায়। সাগরের জল ছিল, এদিকে ওদিকে বজ্রপাত হতে শুরু করল। মেঘটার মাঝ বরাবর মেরুদণ্ডের রূপ নিয়ে বিদ্যুৎ এসে পড়ল সাগরের জলে। আমরা বহুবার জাকবকে ডেকেছি, কিন্তু জাকবের যেন কোনো হুঁশই নেই। শেষবার আমি জাকব বলে চেল্লাতেই চোখ থেকে হাত সরাতেই দেখতে পেলাম জাকবের পোড়া দেহ রক্তাক্ত জলে ভাসছে। আমার আর প্রিয় রইল না কিউমুলোনিম্বাস ক্লাউড। সেই দিন থেকেই ঘৃণা করি আমি সেই মেঘটাকে। রাতের ডিনার সেরে বাবাকে ঔষধ দিয়ে ঘরে ফেরত আসে চার্লি। বুঝতে পারে বাবার কষ্টটা, কিন্তু চার্লির মনের ভেতরে যে চলছে সেই মেঘটিকে আবারও দেখার ইচ্ছা। পরের দিন সকালবেলা থেকে উইলিয়াম লক্ষ্য করে যে চার্লি যেন কোনো বিষয় নিয়ে খুবই ব্যস্ত। সময়টা তখন প্রায় 8:10 উইলিয়ামের বয়সটা এখন বেশ বেড়েছে, বিপি এবং সুগারের ওষুধ খেতে হয় তাকে। এখন আর দূর দূরান্তে ফটোগ্রাফি করতে যায় না উইলিয়াম। তার সন্তান চার্লিকে ওশিয়ান এক্সপ্লোরার বানানোর প্রচেষ্টাতেই তার দিন কাটছে। সো চার্লি, আজকের দিন কেমন কাটলো? একটা ক্যামেরা আর কিছু কয়েন্স পেয়েছি জলের তলা থেকে। কিছু কয়েন্সে এই জেনারেশনের ছাপ থাকলেও কিছু কয়েন্স কিন্তু আবার 80s-এর। ব্র্যাভো ব্র্যাভো, কিপ গ্রোয়িং। থ্যাঙ্কস ড্যাড। কথোপকথন শেষ করে চার্লি চলে যায় বাথরুমে ফ্রেশ হতে। বাথরুম থেকে বেরিয়ে কাচের গ্লাসে ম্যাঙ্গো জুস নিয়ে চলে যায় নিজের রুমে। ম্যাঙ্গো জুস নিয়ে রুমে চলে যেতে দেখে হালকা সন্দেহ জাগে উইলিয়ামের মনে, কারণ চার্লি প্রতিদিন এক্সপ্লোর করে এসে তার বাবার সাথে সময় কাটায়। কিন্তু তাহলে আজ কি এমন বিষয় যে চার্লি একা থাকতে চাইছে? আস্তে আস্তে উইলিয়াম এগোতে থাকে চার্লির রুমের দিকে। হালকা করে দরজাটা খুলতেই যা দেখে,
উইলিয়াম দেখতে পায় চার্লি রিসার্চ করছে, আর্টিকেলস নিয়ে ঘাটা নাড়াচাড়া করছে। মনোযোগ সহকারে পড়াশোনা করার বিষয়টা হলো দ্য কিং অফ অল টাইপ অফ ক্লাউডস, কিউমুলোনিম্বাস। উইলিয়াম চার্লির এরূপ ধরন দেখে বুঝতে পারে ওশিয়ান এক্সপ্লোরের সাথে সাথে কিউমুলোনিম্বাস নামক মেঘটিকে ভালোবেসে ফেলেছে চার্লি। আমরা বহুবার জাকবকে ডেকেছি, কিন্তু জাকবের যেন কোনো হুঁশই নেই। শেষবার আমি জাকব বলে চেল্লাতেই, ও মাই লর্ড জেসাস ক্রাইস্ট, আমার সন্তান চার্লিকে আমি আপনার হাতে হ্যান্ড ওভার করি। তার সমস্ত কর্মে তাকে সাহায্য করুন এবং তাকে রক্ষা করুন সেই প্রকাণ্ড দানবীয় মেঘ কিউমুলোনিম্বাসের হাত থেকে। আমিন। পিতার মনে ভয়ের আতঙ্ক জন্ম নিলেও পুত্রের অন্তরে জেগে উঠেছিল সেই মেঘের প্রতি ভালোবাসা। চার বছর কেটে গেছে, কিন্তু বিগত 4 বছর ধরেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে চার্লি কিউমুলোনিম্বাস মেঘটি নিয়ে। 22 বছর বয়সে এসে দাঁড়িয়েছে সে। অপরদিকে ওশিয়ান এক্সপ্লোরার হওয়ার জন্য যে প্রয়াস ছিল তার, তা প্রায় সাফল্যের পথে। 4 বছর কেটে গেছে, কিন্তু তার পরেও কিউমুলোনিম্বাস মেঘটি দেখতে পায়নি কিন্তু চার্লি কোনোদিনও। মাসটা জুলাই। ওশিয়ান এক্সপ্লোর করার জন্য বাড়ির থেকে বেরিয়ে আসে চার্লি। পৌঁছায় কোরোনাডো বিচে। বোটে চেপে এগিয়ে যায় কোরোনাডো বিচের মধ্যবর্তী স্থানে। Hey guys, ready? We'll try to go 3000 feet deep into the ocean. কস্টিউম পরে ঝাঁপ দেয় সাগরে। ওশিয়ানের 3000 ফিট গভীরে এগোতে শুরু করে চার্লি এবং তার টিম। জলের তলায় এক্সপ্লোর করার অনুভূতিটা একটা আলাদাই শান্তি দেয় মনে। নানান ভিন্ন ধরনের মাছেদের সাথে সাঁতার, জলের তলা থেকে সূর্যের কিরণকে স্পর্শ, এক আলাদাই অনুভূতি। কিন্তু এই অনুভূতি জলের গভীর তলায় স্থায়ী নয়। চার্লি এবং তার টিম এগোচ্ছিল সাগরের 3000 ফুট গভীরে। 3000 ফুট এবং তার বেশি গভীরে বসবাস করে দৈত্যাকার বৃহৎ কিছু জীব। 3000 ফুট গভীরে বসবাসকারী প্রাণীগুলির মধ্যে রয়েছে অ্যাংলার ফিশ, যারা শিকারকে আকর্ষণ করার জন্য বায়োলুমিনেসেন্ট লোক ব্যবহার করে। ভাইপার ফিশ, যারা তাদের বৃহৎ কবজাযুক্ত চোয়াল এবং সূচের মতো দাঁতের জন্য পরিচিত। গভীর সমুদ্রের টিকটিকি, যারা জেলটিনাস ত্বক এবং পেছনের দিকে নমনীয় দাঁত রয়েছে। 3000 ফুট গভীরতাটি অতল অঞ্চলের অংশ, যেখানে অতিরিক্ত চাপ, সূর্যালোক নেই এবং ঠান্ডা তাপমাত্রা বিরাজমান। চার্লি এর আগেও বহুবার গভীরে গেছে সমুদ্রে, কিন্তু অনেক সীমিত সময়ের জন্য, কারণ সে তখন একা ছিল। কিন্তু এইবার চার্লি টিমকে নিয়ে 3000 ফুট গভীরতা ছাড়িয়ে আরো গভীরে রওনা দেয়, যে স্থান মোটেই বিপদমুক্ত নয়। চার্লি ছোটবেলা থেকেই কিছু না কিছু নিয়ে উঠে এসেছে সাগর থেকে। এবারেও তার কিছু নিয়ে উঠে আসার ইচ্ছা, যার জন্যই পাড়ি দিচ্ছে সে আরো গভীরে। প্রায় 4900 ফুট গভীরে গিয়ে পৌঁছায় চার্লি এবং তার টিম। নানা সামুদ্রিক গাছপালার মাঝে চার্লি দেখতে পায় একটি পুরনো মাদার অ্যান্ড চাইল্ডের মূর্তি। মূর্তিটা তুলে হাতে নেয় চার্লি, একদৃষ্টে তাকিয়ে থাকে মূর্তিটার দিকে। আচমকায় যে স্থানটির থেকে মূর্তিটা তুলেছিল সেইখানকার মাটিটা কেঁপে ওঠে। সামুদ্রিক মাটি ফাটিয়ে ওঠে একটি জায়ান্ট প্যাসিফিক অক্টোপাসের হাত। তার সোজাসুজি শুয়েছিল অক্টোপাসটি। আগে দেখে মনেই হয়নি যে সেটি দানবাকৃত অক্টোপাস। জাগ্রত হয়ে জলে উঠে দাঁড়ায় 20 ফিট উচ্চতার অক্টোপাসটি। অক্টোপাসটিকে দেখে ভয় পেয়ে যায় চার্লির টিম মেম্বার্স। চার্লি
সঙ্গে সঙ্গে ডাক পাঠায় DSU অ্যালভিন সাবমেরিনসে। বিগত 20 বছর কেটে গেছে। এখন একজন ওশিয়ান এক্সপ্লোরার্স হয়ে দাঁড়িয়েছে চার্লি। বয়স এখন তার 42। চার্লির যখন 32 বছর বয়স তখন তার বাবা উইলিয়াম মারা যায় হার্ট অ্যাটাকে। চার্লি এখন ওশিয়ান এক্সপ্লোরের সাথে সাথে পিয়ানো বাজাতেও খুব ভালোবাসে। আর একটি জিনিসও সে বড্ড ভালোবাসে, যার জন্য সে গত 23 বছর ধরে অপেক্ষায়। দ্য কিং অফ অল টাইপ অফ ক্লাউডস, কিউমুলোনিম্বাস। হ্যালো চার্লি, হাউ আর ইউ? পিয়ানোটা বাজানো বন্ধ করে চার্লি। রূপের সাথে সাথে কণ্ঠস্বরও পাল্টেছে তার। আই এম ফাইন জেমস, হোয়াট অ্যাবাউট ইউ? ফাইন। বাই দ্য ওয়ে, সেই 2 বছর একসাথে কাজ করার পর আজকে আবার তোমার সাথে দেখা। মাঝখানে 5 বছরের লম্বা একটা গ্যাপিংও আছে। বাই দ্য ওয়ে, কি এমন বিষয় যে আমার সাথে দেখা করতে এলে তুমি? তোমায় খুব ভালো করে চিনি আমি চার্লি। সাগরে তুমি যতবার নেমেছো কিছু না কিছু জিনিস নিয়েই তুমি উঠেছো। সমুদ্র এবং সমুদ্রের নিচে দানব আকৃতির জন্তুদের তুমি ভয়ও পাও না। তুমিই পারবে ড্র্যাগন ট্রায়াঙ্গেল এক্সপ্লোর করতে, আমি জানি। সমুদ্রের গভীরে চাপা পড়ে আছে বহু না জানা ইতিহাস। নানান ধরনের দানবাকৃত জীবদের বাস সেই গভীরে, যাদেরকে এক কথায় রাক্ষসও বলা চলে। কিন্তু চার্লি এ সকল কিছু পরোয়া না করেই প্রতি মুহূর্তে ঝাঁপ দিয়েছে কিন্তু সাগরে, এবং উদ্ধার করেছে নানা মূল্যবান জিনিস, বহু পুরনো কিং ক্রাউন, নানান মাপের ডায়মন্ডস এবং সবথেকে মূল্যবান পার্লস। ড্রাগন ট্রায়াঙ্গেল এক্সপ্লোর করাই যায়। জাপান ডেভিল সি তো? এত সহজ নয় চার্লি। তুমি কি জানো ডেভিল সি সম্পর্কে? পৃথিবী পৃষ্ঠে উপস্থিত ম্যাক্সিমাম সাগর নিয়েই আমার আন্দাজ আছে, বাকিটা তুমি বলো। চার্লির এরূপ কথার পরিবর্তে জেমস বিবরণ দেয় জাপান ডেভিল সির। 1950-এর দশকে ধারাবাহিকভাবে জাহাজ ও বিমানের হারিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। 1952 সালে একটি জাপানি গবেষণার জাহাজ কায়োমারু এই নিখোঁজদের তদন্তের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু পুরো ক্রুসহ ক্রুটি নিখোঁজ হয়ে যায়, যার ফলে জাপানি কর্তৃপক্ষ এই অঞ্চলটিকে একটি বিপজ্জনক অঞ্চল হিসেবে চিহ্নিত করে। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী রিং অফ ফায়ার, যা আগ্নেয়গিরির অগ্নিপাত এবং ভূকম্পের ঝুঁকি তৈরি করে, যা হঠাৎ অস্থিরতা এবং বড় ঢেউ সৃষ্টি করতে পারে। সমুদ্রের তলদেশ মিথেন হাইড্রেট জমার অস্থিতিশীলতার ফলে বড় আকারের গ্যাস বিস্ফোরণ হতে পারে, যা জলের ঘনত্ব হ্রাস করতে পারে এবং জাহাজগুলি উচ্চশ্বাস হারাতে পারে এবং দ্রুত ডুবেও যেতে পারে। কিছু তত্ত্ব পরামর্শ দেয় যে শক্তিশালী চুম্বক ক্ষেত্রে বা অগ্নিরেখার উপস্থিতি নেভিগেশনকে প্রভাবিত করতে পারে। মোস্ট ইন্টারেস্টিং জেমস, তাহলে তুমি একবার ভাবো কিরম আকর্ষিত জিনিস থাকতে পারে সেই সমুদ্রের গভীরে। জেমসের মুখে চিন্তার ছাপ থাকলেও চার্লি কিন্তু বেশ ইন্টারেস্টেড ছিল জাপান ডেভিল সি এক্সপ্লোর নিয়ে। আচ্ছা জেমস, তাহলে আমরা জাপান রওনা দিচ্ছি কবে? আসছে টিউসডে সকাল 10:30। ডেভিল সি অথবা ড্রাগনস ট্রায়াঙ্গেল হলো প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল, যা জাপানের টোকিওর দক্ষিণে অবস্থিত। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই জাহাজ ও বিমানের রহস্যজনক অন্তর্ধানের জন্য পরিচিত। এটি জাপানি ভাষায় মানো উমি নামে পরিচিত, যার অর্থ অশুভ সাগর। সপ্তাহ কাটে। উপস্থিত হয় মঙ্গলবার দিনটি। সকাল 9:15। চার্লি নিজের ব্যাকপ্যাক করছে, সঙ্গে নিয়ে নিচ্ছে মেঘ বিশেষজ্ঞ বইটি। চার্লি আবারও আশা করে বাড়ির থেকে বেরোচ্ছে যে হয়তো এবারে সে কিউমুলোনিম্বাস মেঘটি দেখতে পাবেই।
গাড়ি নিয়ে তারা এগিয়ে যায় স্যান ডিয়েগোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। স্যান ডিয়েগো থেকে জাপান টোকিওর দূরত্ব ৮,৯৮২ কিলোমিটার। ফ্লাইটে করে যেতে মোট সময় লাগবে 11 ঘন্টা 58 মিনিট। টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে তারা রওনা দেয় ইজু আইল্যান্ডের উদ্দেশ্যে। টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দক্ষিণ ইজু আইল্যান্ডের দূরত্ব 89 কিলোমিটার। টোকিও থেকে শিপে করে রওনা দেয় ইজু আইল্যান্ডে। চার্লি, ভলকানিক আইল্যান্ড নামে পরিচিত ইজু আইল্যান্ড, আমরা ইজু আইল্যান্ড থেকে এক্সপ্লোর করতে নামবো ডেভিল সিতে। ইজু আইল্যান্ডে অপেক্ষা করছে আমাদের বাকি টিম মেম্বার্স। নাইস। কবে এক্সপোর্টে নামছি আমরা? কালকের দিনটা সব কিছু দেখি, পরশু দিন আমরা পাড়ি দেবো ওসিয়ানে। শিপ এসে থামে ইজু আইল্যান্ডে। চার্লি এবং জেমস ইজু আইল্যান্ডের হোটেলে যায়। ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারা রেস্ট নিতে যায়, কিন্তু চার্লি বসে পড়ে তার প্রিয় বইটি নিয়ে। চার্লি, এটা কি বই? এই বইটাতে নানান ধরনের মেঘ সম্পর্কে লেখা আছে। হ্যাঁ, আমি অনেক মেঘেরও নাম জানি, যেমন স্ট্যাটাস, স্ট্যাটোকিউমুলাস, কিউমুলাস, নিম্বো স্ট্যাটাস। তুমি হয়তো এর থেকে বেশিই জানো। না, আমি স্ট্যাটোকিউমুলাস, নিম্বো স্ট্যাটাস সম্বন্ধে তেমন কিছু জানি না। আমি শুধু জানি একটাই মেঘকে, কিউমুলোনিম্বাস। ওকে, চার্লি রেস্ট নিয়ে নাও, কাল আবার আমাদের বেরোতেও হবে। ইজু আইল্যান্ডে এসে ফ্রেশ হতে হতেই সময়টা বেশ রাত হয়ে গেছিল। এরপর তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সব কিছু আবার সেট আপ করতে হবে। পরশু দিন ডেভিল সি এক্সপ্লোর আছে। সকালবেলা। সকাল হতেই চার্লি, জেমস এবং টিম মেম্বার্স বেরিয়ে পড়ে তথ্য সংগ্রহ করতে। টিম মেম্বার্সের সংখ্যা ছিল 5 জন, চার্লি এবং জেমসকে নিয়ে 7। অ্যারন এক্সপ্লোরার, ম্যাথিউ এক্সপ্লোরার, লিও ডিপসি ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার, জ্যাক এক্সপ্লোরার, ইসমাইল ট্রাইটন সাবমেরিন ড্রাইভার। প্রায় সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করে চার্লি, জেমস এবং তাদের টিম। সূর্যের আলো এবারে যাবে যাবে করছে। চার্লি গিয়ে বসে একটি ফুল বিক্রেতার পাশে। ফুল বিক্রেতাটির নাম ছিল হেনরি। তোমরা ওশিয়ান এক্সপ্লোরার, তাই না? হ্যাঁ, আপনি কে? আমি হেনরি। আপনি কিভাবে জানলেন যে আমরা ওশিয়ান এক্সপ্লোরার? তোমাদের মতন আমার ছেলেও ওশিয়ান এক্সপ্লোরার ছিল। লাস্ট এক্সপ্লোর করতে ও এখানেই আসে। তারপর জানি না কোথায় চলে গেল, কিন্তু আমি জানি ও আসবে। ওই আশাতেই আমি এখানে। রাত্রিবেলা হোটেলে ফিরে আসে চার্লি। কিছু খাবার খেয়ে মদ্যপান করতে বসে। সকাল হয়। ওশিয়ান এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ে চার্লি, জেমস এবং তাদের টিম। জাহাজে করে রওনা দেয় ডেভিল সি এর মধ্যবর্তী দিকে। কিন্তু সকলেই জানে ড্র্যাগন ট্রায়াঙ্গেলের দিকে যাওয়াটা কিন্তু একেবারেই নিষিদ্ধ। আবার সকালবেলা থেকেই হালকা মেঘ জমেছে আকাশে। জাহাজ এসে পৌঁছায় সাগরের মধ্যবর্তী স্থানে। সকলের পরনে অ্যাটমসফেরিক ডাইভিং স্যুট। চার্লি, জেমস এবং টিমের 4 জন মেম্বার্স ওশিয়ানে পাড়ি দেয়। প্রায় 2500 ফুট গভীরতায় পৌঁছায়। দেখতে পায় আগুনের লাভা এবং জল মিশ্রিত হয়ে তৈরি হয়ে উঠেছে এক আলাদা মৃত্তিকা।
2500 ফুট থেকে আরো গভীরে যায় তারা, প্রায় 1500 ফুট। শরীরে যেন কেমন চাপ আসছে তাদের, অথচ তারা কিন্তু পরনে রয়েছে অ্যাটমসফেরিক ডাইভিং স্যুট। কিন্তু এতটা চাপ কিন্তু বাকি ওশিয়ান এক্সপ্লোর করতে গিয়ে আসেনি। আচমকাই জলের তলায় চোখের সামনে ভেসে ওঠে একটি জাহাজ, যা সম্পূর্ণই ভগ্নাবশেষ অবস্থায় পড়ে। জাহাজটি এক্সপ্লোর করতে কাছে এগিয়ে যায় চার্লি। শরীরটা তার শিউরে ওঠে। চার্লি দেখতে পায় জাহাজের ভেতরে নরকঙ্কালের ছড়াছড়ি। এদিকে উপরের আকাশের আবহাওয়া পাল্টে গেছে, মেঘ জমেছে বেশ ভালো। জাহাজ থেকে আবহাওয়ার মেসেজ পাঠানো হয় ট্রাইটন সাবমেরিনে। সেখান থেকে বার্তা পাঠানো হয় চার্লি এবং তার টিম মেম্বার্সদের। চার্লি জবাব পাঠালো, আর কিছুক্ষণ। চারিদিকের ঘন অন্ধকারের মাঝ দিয়ে সমুদ্রের গভীরে এগিয়ে যাচ্ছে তারা। আচমকাই কোনো এক জিনিস যেন এগিয়ে আসছে সেরূপ শব্দ শুনতে পায় তারা। সাগরের গভীরের জমি কাঁপছে, হালকা ফাটলও ধরছে। আচমকাই জেমস দেখে লাভা এগিয়ে আসছে তাদের দিকে। জেমস হাতের ইশারায় চার্লিকে বলে ট্রাইটন সাবমেরিনের ডাক পাঠাতে। যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে তারা উঠছে ওপরের দিকে। ট্রাইটন সাবমেরিন সহ তারা সুরক্ষিতভাবে পৌঁছায় 1000 ফুট গভীরতায়। লিও 1000 ফুট গভীরতায় লাইভ স্ট্রিমিংয়ের জন্য ছেড়ে আসে ক্যামেরাটি। সাবমেরিন ওঠে জাহাজে, সঙ্গে তারাও। সারা সমুদ্রের জল তখন ওলটপালট হচ্ছে। অপরদিকে আকাশে এক দানবাকৃত মেঘ উঠেছে। আচমকে চোখ যায় চার্লির আকাশের দিকে। দেখতে পায় দ্য কিং অফ অল টাইপ অফ প্ল্যানেট, কিউমুলোনিম্বাস। এই চার্লি, এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে চলো। আকাশের দিকে তাকাও জেমস। জেমস দেখতে পায় এক বৃহৎ আকৃতির মেঘ বজ্রপাত সহ সমুদ্রে আক্রমণ করছে। হোয়াট ইজ দিস চার্লি? কিউমুলোনিম্বাস। এই সেই দানব আকৃতির মেঘ? আমার বাবার সব থেকে প্রিয় মেঘ ছিল এটি। বহু বছরের অপেক্ষা ছিল আমার এটাকে দেখার। আজ ফাইনালি এর দর্শন। মিশন সম্পূর্ণ কমপ্লিট না হলেও চার্লির মুখে কিন্তু এক আলাদাই জয়ের ছাপ। মন ভরে দেখতে পারে কিউমুলোনিম্বাস মেঘটি। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।